অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের কথা পুনর্ব্যক্ত করেছেন। সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ত্রয়োদশ নির্বাচনের ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দিয়ে আন্দোলনে নামার কথা বলছে জামায়াত ও এনসিপি। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে কি? এই বাস্তবতায় আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সাইদ খান, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম, যেমনটি প্রধান উপদেষ্টা দায়িত্ব হস্তান্তরের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। আমরা দেখেছি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সময় ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনও কিন্তু প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, কিন্তু সংশয় কেটেছে কি? ধন্যবাদ আপনাকে। আপনার কথা যদি, আপনার প্রশ্ন যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে না, সংশয় কাটেনি। কারণ ব্যাপারটা খুব পরিষ্কার যে আপনি যদি দেখেন যে আমরা যখন বলছি যে একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, সেই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মানে নির্বাচনটাকে ফেয়ার হতে হবে, ফ্রি ফেয়ার হতে হবে, একই সাথে নির্বাচনটাকে পার্টিসিপেটরি হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে। এখন দেখুন, আমরা যেই জায়গাটা এখন এসে দাঁড়িয়ে আছি, সরকার তার যে ইচ্ছা বা যে তার যে আকাঙ্ক্ষা সেটা পুনর্ব্যক্ত করেছেন, দ্যাটস ফাইন। কিন্তু আমরা দেখলাম যে গত 2-3 দিনের দিকে যদি আপনি তাকান, বা গতকাল বা তার আগের দিকে যদি আপনারা তাকান, তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী বাংলাদেশ খুব স্পষ্ট করে বলছেন যে পিআর পদ্ধতি, লোয়ার হাউসে পিআর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অন দি আদার হ্যান্ড আমরা একই সাথে দেখলাম হচ্ছে গিয়ে এনসিপির যে নেতৃবৃন্দ, তারা বলছেন তারা জুলাই সনদের ব্যাপারে হচ্ছে কোনো ধরনের ছাড় দেবেন না, এবং যদি ছাড় না দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও তারা একটা প্রশ্ন তুলেছেন। তাহলে এই দুটো জিনিস কি যদি আপনি দেখেন যে দুটো অন্যতম রাজনৈতিক দল, তারা এই মুহূর্তে নিশ্চিত না যে তারা নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা। আমরা একমাত্র বিএনপির অবস্থানটা জানি যে বিএনপি অংশগ্রহণ করবে। এ ব্যাপারে জুলাই সনদ এখন যে অবস্থায় আছে সেই জায়গাটাতে একইভাবে ইসলামী ঐক্য আন্দোলনের কথা বা অন্যান্য যে দলগুলোর কথা আছে, আমরা যদি সনদের প্রশ্নে তাদের অবস্থান দেখি তাহলে তারাও আসলে শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। যে সমস্যাটা থাকছে, আপনি যদি জুলাই সনদের দিকে তাকান তাহলে জুলাই সনদে আমরা সংস্কারের যে রূপরেখাগুলো দেখছি, সেই সংস্কারের রূপরেখাতে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। এখন এই নোট অফ ডিসেন্ট রেখে আদৌ সংস্কার হবে কিনা এবং পরবর্তীতে যখন জাতীয় সংসদ বসবে সেটা আসলে কি প্রক্রিয়ায় সেটাকে বাস্তবায়ন করা হবে, এবং একই সাথে যদি নোট অফ ডিসেন্ট থাকেই তাহলে হচ্ছে কি আমরা প্রকৃত অর্থে রাজনৈতিক কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো কিনা। এই ব্যাপারগুলোতে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের যে স্ট্যাটাস কো আছে, সেই স্ট্যাটাস কোতে এটা পরিষ্কার, বিএনপি যেভাবে চাচ্ছে উইথ দোজ নোট অফ ডিসেন্ট, যদি তারা ক্ষমতায় আসেন তাহলে আমরা রাজনৈতিক কাঠামোর যে পরিবর্তনের হিসেব পাবো, সেটার একটা মিনিমাম লেভেলের পরিবর্তন আমরা পাবো। কিন্তু লার্জ স্কেলের যে রিফর্মের কোয়েশ্চেন, ক্ষমতার ভারসাম্য আনার যে প্রশ্ন, সাংবিধান প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা বাড়ানোর বা দক্ষতা বাড়ানোর যে ব্যাপার, সেই ক্ষেত্রে কিছু পাবো না। এবং এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে। যদি আপত্তি থাকে, এখন এটার দুইটা রাস্তা আমরা যেটা দেখতে পাচ্ছি। এক, এইটা কোনো একটা, এখনো যেহেতু কনসেনসাস কমিশনের কার্যক্রম শেষ হয়নি, এখনো আলোচনা হবে, হয়তো সে আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারি, সেইটা একটা রাস্তা। যদি সেই রাস্তা কাজ না হয় তাহলেও আবার দুটো জিনিস ঘটতে পারে। এক, রাজনৈতিক দলগুলো মাঠে তাদের হচ্ছে গিয়ে যে শক্তি আছে সেই শক্তির একটা প্রদর্শনী করতে পারে। সেই শক্তি প্রদর্শনীতে যে দলটা জিতবে তার ইচ্ছা হয়তো বাস্তবায়িত হবে, কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচন কখন হবে, কবে হবে, সেই অনিশ্চয়তাটা আরো বেড়ে যাচ্ছে। সো ওই একটা হচ্ছে গিয়ে সম্ভাবনা থেকে যাচ্ছে। অথবা এই কোনো একটা দল শেষ পর্যন্ত রাজি হতে পারে যে ঠিক আছে থাক, অত হচ্ছে গিয়ে আমার সংস্কার লাগবে না, আমি হচ্ছে গিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করব। এই 3 নম্বর সম্ভাবনাটা যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এই যে প্রথম দুটো যে কথা বললাম, যে এক, কনসেনসাস কমিশন যদি এখানে কোনো একটা ডিল ব্রোকার করতে পারে তাহলে আমরা একটা সমাধানের দিকে যাব। অন দি আদার হ্যান্ড, যদি পার্টিগুলো শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সংঘাতের মধ্যে চলে যায় তাহলে এই নির্বাচনের আশঙ্কাটা চলে যাচ্ছে। এখন যেহেতু মত পার্থক্যটা অনেক বেড়ে যাচ্ছে,
তাহলে দ্বিতীয় যে পাথওয়েটার কথা বলছি সেই দ্বিতীয় পাথওয়েতে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, এবং সেই জায়গাতেই আমি যেটা বলছি যে সংকট আসলে কাটেনি, সংকট এখনো আছে, এবং এই সংকটটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা সামনের কয়েকদিনে পরিষ্কার হবে, কিন্তু এখন পর্যন্ত সংকটটাকে বেশ মানে গাঢ় সংকট মনে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। সাইদ খান যেমনটি জামায়াতের নায়েবে আমির বললেন, জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া ছাড়া বিদেশিদের দ্বারা পাতানো নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করবে না, এবং তিনি আরও বলেন যে কোনো কালো দাগ নিয়ে বিতর্কিত নির্বাচনে জামায়াত অংশ নেবে না। প্রয়োজন হলে এদেশের মানুষ আবার জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে। অন্যদিকে আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করছে কি? জি, ধন্যবাদ যারা দেখছেন এবং আমার সহ আলোচক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সহ আলোচকের একটি জায়গা সমর্থন করেই আলোচনা শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সংকট আসলেই ঘনীভূত হচ্ছে এবং কিছুটা ঘনীভূত হয়ে গেছে। এখন জামাত ইসলামী এবং এনসিপি আর বিএনপি এছাড়া কিন্তু কার্যত এই মুহূর্তে এফেক্টিভ পলিটিক্যাল পার্টি বলা যায় না, মাঠের রাজনীতিতে কারোর ভূমিকা নেই। যদিও এনসিপি নতুন রাজনৈতিক দল, তারপরেও তাদের এক ধরনের কিন্তু প্রভাব তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা কনসেনসাস হয়েছিল, সেই সম্ভাব্যতার জায়গা ধরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনমুখী হয়েছে। এবং সর্বশেষ আপনি একটি জিনিস দেখেন, যখন অনেকগুলো কনসেনসাস হয়ে গেছে অনেকগুলো জায়গায়, ঠিক তখনই পিআরের মতো একটি পদ্ধতি বা একটি দাবি তুলে ধরা হয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে আসলে এই পিআর বা যে কোনো দাবি যে এগুলো না হলে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি না হলে বা আইনি কাঠামো দেয়া না গেলে জামাত বা এনসিপি নির্বাচনে যাবে না বা নির্বাচন বর্জন করবে, সেটি আমার কাছে আপাতত মনে হচ্ছে এটি এক ধরনের পলিটিক্যাল রেটরিক এবং বার্গেনিং হতে পারে। যে এখানে আপনি দেখেন যে কোনো ফর্মে ইলেকশন হয়ে গেলে কার সাথে কিসের বার্গেনিং, এটি এই মুহূর্তে আপনি যেভাবেই হিসেব করেন না কেন, যে কোনো ফর্মে যদি একটি ইলেকশন হয় সেক্ষেত্রে বিএনপি কিন্তু পার্লামেন্টে মানে মেজরিটি পেয়ে যাবে। তো মেজরিটি পেয়ে গেলে সেই জায়গায় কে বিরোধী দল হবেন সেই জায়গাটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না। এনসিপিও চাচ্ছেন বিরোধী দল হতে অথবা ক্ষমতার পার্ট হতে, এবং জামাত ইসলামীও কিন্তু এই প্রথম আফটার 71 এই প্রথম কিন্তু জামাত বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি প্রভাব বিস্তার তারা করছেন। এবং এই মুহূর্তে আপনি দেখেন যে গত এক বছর যদি পর্যালোচনা করেন বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের সরকার কাঠামো বলেন বা অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে জামাত ইসলামী কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পেয়ে আছে। তো এই জায়গাটিতে যদি নির্বাচন হয়ে যায়, জামাত ইসলামীর আমরা আপাতত সাদা চোখে যে রেজাল্টটি দেখি সেই রেজাল্টটি এরকম যে জামাত তার এই মুহূর্তের যে এক ধরনের ক্ষমতার স্বাদের মধ্যে থাকা সেটি খর্ব হবার আশঙ্কা আছে বা হারাবার আশঙ্কা আছে। সেই জায়গা থেকে জামাত চাচ্ছে যে আরও একটু শক্তিশালী অবস্থানে যাওয়া যায় কিনা, যে আরেকবার স্বাদিলে খাইব, এই টাইপের মানসিকতা আমার কাছে মনে হচ্ছে। কারণ জামাত আপনি দেখেন ঐতিহাসিকভাবে জামাত কিন্তু সবসময় সরকারের সাথেই থেকেছে, ক্ষমতার সাথেই থেকেছে। সেটি বাংলাদেশ সৃষ্টির আগে থেকেও তারা ক্ষমতার 1971-এর আগে যে প্রেক্ষাপট, তখনও কিন্তু ওই সময় সরকারের সাথে জামায়াত ইসলামী ছিল। আপনি দেখেন স্বৈরাচার এরশাদের যে 86-এর ইলেকশন, সেখানেও কিন্তু জামাত ছিল। আপনি দেখেন এরপরে 91-ও কিন্তু সরকারের সাথে ছিলেন, 2006-এও কিন্তু জামাত সরকারের সাথে ছিলেন, 2001-এও কিন্তু সরকারের সাথে ছিলেন। শুধুমাত্র 2008-এ এসে হয়তো তারা বিধিবাম হয়ে যায়। সেই জায়গা থেকে তারা চাচ্ছে না যে ক্ষমতার যে স্বাদ সে তার বাইরে যেতে। সুতরাং এই পিআর টিআর আসলে কিছু নয়, এগুলো অজুহাত মাত্র। এবং জুলাই সনদ আপনার যে কোনোভাবে আপনি জুলাই সনদ এখন যদি চূড়ান্তও করেন এবং এটি যদি আইনি কাঠামোও দেন, পরবর্তী নির্বাচিত সরকার যদি এটি পালন না করে, এর আগেও কিন্তু 91-এর যে রূপরেখা 3 দল 7 দলের রূপরেখা সেটি কিন্তু বাস্তবায়ন করেনি পরবর্তী সরকার। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও যদি এরকম বাস্তবতা হয়, অ্যাবসলিউট মেজরিটি যদি কেউ পেয়ে যায়, সে যদি এটি পালন না করে তাহলে কিন্তু কিছু করার থাকবে না। সেই জায়গাটিতে জামাত কিন্তু নিজেকে আরও একটু শক্তিশালী এবং পার্লামেন্টে আরও কিছু আসন বাড়ানো যায় কিনা, যে এখানে একেবারে পরোক্ষভাবে খুব গোপনে হয়তো জামাত এটি বলছে না, হ্যাঁ, কিন্তু
জামাত চাচ্ছে সংসদে আরো তাদের আসন বাড়িয়ে নিয়ে একটু শক্তিশালী এই অবস্থানে থাকা। নেগোসিয়েশনটা আসলে কার সাথে করতে চাইছে এই তারা? নেগোসিয়েশন আপনি যেভাবেই বলেন এটা বিএনপির সাথেই করতে চাচ্ছে। বিএনপিকে বাধ্য করা হচ্ছে যে এই মুহূর্তে আপনি বিএনপিকে বাদ দিলে এবং আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে ওইভাবে মাঠের ক্ষমতা দখল করবার মতো সাংগঠনিক কাঠামো এই দুইটি দলেরই আছে। আচ্ছা হ্যাঁ, জামাতেরও এক ধরনের সাংগঠনিক ভিত আছে, কিন্তু সেটি কিন্তু ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবার মতো না বা সরকার গঠনের মতো না। যেহেতু আওয়ামী লীগ নাই, এই জায়গাটিতে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটি কে দখল করবে, সেই দখল করবার যে প্রতিযোগিতা, সেই জায়গাটিতে এনসিপি এবং জামাত আছে। আর যেসব অজুহাত সামনে তুলে ধরা হচ্ছে, এগুলোকে আমি অজুহাত বলছি এই অর্থে, এগুলো আসলে তাদের দাবি না। তারাও জানে এই দাবিগুলো আসলে এই মুহূর্তে পূরণ করবার সুযোগ নেই। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সাধুবাদ জানাই যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির জন্য আপনি দেখেন বিদেশি বিনিয়োগ কমে গেছে, অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে বাই ডে ডাল হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনমুখী সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনমুখী পথ চলা শুরু করেছে, এবং একেবারে টু দি পয়েন্টে যদি বলি, তারা কিন্তু বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে ফেলবে, এবং সেটি আমি আমার সহ আলোচকের একটি জায়গায় সমর্থন করি। সেটি ফেব্রুয়ারিতে নাও হতে পারে, সেটি ডিসেম্বরেও তো হতে পারে যদি পরিস্থিতি অমন হয়। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ অ্যাটিটিউড, আমরা দেখলাম গতকালকে মালয়েশিয়াতে তিনি একটি সিঙ্গাপুরের একটি দৈনিকে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে ওনার যে অ্যাটিটিউড এবং ওনার যে মানসিকতা এবং ওনার যে ইমেজ, সেই সবগুলো বিবেচনা করে আমার কাছে মনে হয় নির্বাচন হয়ে যাবে। সেটি ফেব্রুয়ারিতে না হলে জানুয়ারিতেও হতে পারে, তবে সেটি ফেব্রুয়ারি এক্সিট করবে না। আপনি যেমনটি বলছিলেন যে জামায়াতের বর্তমান সময়ের ভূমিকাকে আপনি দেখছেন আসন সমঝোতার এক ধরনের চেষ্টা, যেটি পর্দার অন্তরালে চলছে। কিন্তু আমি যদি একটু যুক্ত করি, আপনি বলছিলেন জামায়াতের সেরকম সাংগঠনিক দক্ষতা কিংবা জনপ্রিয়তা নেই। বর্তমান সময়ে আমরা যেমনটি জানি যে আরপিইউতে কিছু সংশোধন আনা হয়েছে, নতুন নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, যেমন যেখানে যেই আসনে আসলে একক প্রার্থী থাকবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না ভোটের সঙ্গে, এবং জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। সেখানে আসলে সাংগঠনিক দক্ষতা কিংবা জনপ্রিয়তা ছাড়া নির্বাচিত হয়ে আসার পথটা নিশ্চয় অনেক কঠিন। না, সেটি অনেক কঠিন। আপনার কথাটা এটি খুবই সিলি ম্যাটার। বাংলাদেশের মানুষ না ভোট থাকলেও না ভোট অত বেশি পড়বে না, আপনি নিশ্চিত থাকেন। এই বাংলাদেশে বলে না যে শিক্ষার হার অনেক বেড়ে গেছে, বাঙালিরা হুজুগে জাতি। দেখেন, 1 বছর আগে মরার জন্য রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নেমে পড়েছে। ঠিক 1 বছর পরে দেখেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অগ্রসেনা ছিলেন তাদের কি পরিমাণ সমালোচনা হচ্ছে। আজকে সেই পরিস্থিতি আছে। এই হা ভোট না ভোট সেটি ঠিক আছে, না ভোট দেবার সুযোগ আছে, কিন্তু সেটি খুবই মাইনর হবে। এখানে ফ্যাক্টর যেটি আপনি যেটি বলছেন যে জামাতের সাংগঠনিক ভিত আছে কিনা, আপনি দেখেন তো গত 50 বছরে জামাত কখনো জনসভা করতে পেরেছে? তারা সবসময় কর্মী সভা করে। তারা হচ্ছে একেবারেই তাদের কর্মী নির্ভর দল। তারা কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে পারে না। তারা যেখানেই যে সমাবেশ করে, কর্মী সমাবেশ করে, সেটা সরোয়ার্দী উদ্যানে হোক বা অন্দরমহলে হোক। সুতরাং জামাত ইসলামীর, আমি মনে করি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জামাতের উচিত তাদের অতীত যেসব অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক পথে হাঁটা এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে সহযোগী ফোর্স হিসেবে ভূমিকা রাখা, এবং কার্যত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের যে ভূমিকা রাখবার কথা, যে রাজনৈতিক ভূমিকা থাকবার কথা, সেগুলো করাটাই বেটার বলে আমি মনে করি। না হয় অযথা রাষ্ট্রকে এক ধরনের হুমকির মুখে ফেলে এটি, হ্যাঁ, লার্জ স্কেলে বিএনপির ক্ষতি হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, সে ক্ষতি পুষিয়ে উঠতে তারাও পারবেন। ধন্যবাদ জানাচ্ছি সাইদ খান। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, দলগুলোর সঙ্গে 2 পর্বে আলোচনা ও মতামতের ভিত্তিতে সমন্বিত খসড়া তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে বলা হচ্ছে আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব। এই সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে। সনদে থাকছে 82টি বিষয় সংস্কার প্রস্তাব ও সুনির্দিষ্ট কিছু অঙ্গীকার। এতদিন ধরে আইনি ভিত্তির বিষয়ে জুলাই সনদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের মত পার্থক্য তৈরি হয়েছিল। এবার সেই জটিলতার অবসান হবে কি? না, হবে না। কারণ প্রথমত যে জায়গাটা হচ্ছে যে এখনো কিন্তু যে প্রক্রিয়া করা হবে সেটা পরিষ্কার হয়নি। যেমন যে আইডিয়াটা যেটা এসেছে সেটা অনেকটা অধ্যাদেশের মাধ্যমে করার একটা ব্যাপার আছে। অধ্যাদেশের মাধ্যমে আপনি কনস্টিটিউশন, যেটা সুপ্রিম ল, সেইটাকে হচ্ছে কি আপনি করতে পারেন না। আপনি, কারণ আমার অধ্যাদেশ তো হচ্ছে অর্ডিনারি ল,
আপনি যে কনস্টিটিউশন যেটা সেটা তো সুপ্রিম ল, আপনি অধ্যাদেশ দিয়ে কিভাবে হচ্ছে কি এটাকে করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো অধ্যাদেশ সেটা তো পরবর্তী পার্লামেন্টে যেয়ে সেটাকে তো হচ্ছে কি আপনার র্যাটিফাই করে নিতে হবে। তো এগেইন সেই অধ্যাদেশটা তো হচ্ছে কি পার্লামেন্টের মাধ্যমে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এইখানে তো রাজনৈতিক দলগুলোর যে পরস্পরের প্রতি ডিস্ট্রাস্টের যে জায়গাটা, সেই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। কারণ আপত্তির জায়গা তো হচ্ছে কি এই জায়গাতেই যে পরবর্তী যে রাজনৈতিক দল যে উনি যে কথাটা বললেন যে 3 দলের যে জোটরেখা, সরি 3 দলের যে রূপরেখা ছিল সেটা বাস্তবায়িত হয়নি। সো ওই কনসার্নের জায়গাটা তো এখানে থাকছে। সো আমি ঠিক জানি না যে এই যে সলিউশনটা যেটা বলা হচ্ছে সেটা আসলে কনসেনসাস কমিশন শেষ পর্যন্ত দেবে কিনা, কিন্তু এইটা কোনো ধরনের সমাধান আনতে পারবে বলে আমার মনে হয় না। কারণ রাজনৈতিক দলগুলো খুব সম্ভবত সেটাকে গ্রহণ করুন, এবং বিএনপিরও এই জায়গায় আপত্তি থাকার কথা থাকতে পারে যদি অধ্যাদেশের মাধ্যমে করে ওইভাবে বলা হয়। কারণ বিএনপি তো পার্লামেন্টের যে সুপ্রিমেসি সেটাতেই হচ্ছে গিয়ে বিশ্বাস করে এই কথাবার্তাগুলো বলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না সেটা সম্ভাবনার জায়গায় আসবে। দেখুন এইখানে আরো কয়েকটা ব্যাপার আছে, যে যেমন প্রথমত এই যে আমরা পুরো জিনিসটা এই দাবি দেওয়ার ব্যাপারটা বা যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি, এইখানে অফকোর্স যে পলিটিক্যাল পার্টিগুলো যে নেগোশিয়েটটা করার চেষ্টা করছে বা যে বার্গেনটা করার চেষ্টা করছে সেটা বিএনপির সাথে করার চেষ্টা করছে এক অর্থে, বা বিএনপির উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এইখানে বিএনপিকে যদি আপনি হচ্ছে গিয়ে একই সাথে খুব সিম্পল একটা অ্যাক্টর যে আসলে হচ্ছে গিয়ে উইথ অল গুড ফেইথ কাজ করছে, এই কনক্লুশনে আসাটা একটু ডিফিকাল্ট। কেন আমি বলি, যে আপনি যে জুলাই সনদের কথা বললেন, আপনি 82টি বিষয়ে ঐক্যমত্যের কথা বললেন, এবং প্রফেসর আলী রিয়াজের কথা যদি দেখেন তাহলে উনি 20টি বা 21টি মূল যে জায়গা মৌলিক সংস্কার সেগুলোর কথা বললেন, এবং সেখানে উনি বেশ কয়েকটা ঐক্যমত্য হয়েছে সেইটার কথা উনি বললেন। অল অফ দোজ আর ট্রু। কিন্তু এই যে পিআর লোয়ার হাউসের পিআরের দাবিটা অনেক পরে এসেছে, দ্যাটস ট্রু। আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের এই দাবিটা, এইটা কিন্তু খুব পুরানো কোনো নতুন কোনো দাবি নয়। এইটা ইলেকটোরাল সিস্টেম রিফর্ম কমিশন তার যে মানে রেকমেন্ডেশনটা দিয়েছিল সেখানে তারা এটাকে বলেছে। যখন আপনি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের যেই বক্তব্য আছে সেইখানে এটা এসেছে। এনসিপি শুরু থেকেই হচ্ছে গিয়ে এটাকে এন্ডোর্স করেছে যে এইভাবে হওয়া উচিত। জামাত দুটোতেই চাচ্ছে, এবং জামাতের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় একটা ইন্ডিকেশন দিয়েছেন যে আপার হাউসে যদি বিএনপি এগ্রি করে লোয়ার হাউসটা নিয়ে অন্য আলোচনা হতে পারে। বিএনপি এখানে শুরু থেকেই সিটের প্রপোর্শনে আপার হাউসের কথা বলেছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের প্রপোর্শনে আপার হাউসের ক্ষেত্রে রাজি হয়নি। এখন এটার যে সমস্যাটা হয় যে আপনার ক্ষমতার যে ভারসাম্য, আপনি যদি হচ্ছে কি সত্যিকার অর্থে সিটের প্রপোর্শনে করেন তাহলে আরেকটা আপার হাউস তৈরি করা আসলে অর্থহীন। সেটা নতুন কোনো ধরনের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে না। সো এইখানে কিছু ক্ষেত্রে আমি যেমন হচ্ছে বিএনপির কিছু জিনিসপত্র আপনাকে অ্যাকনলেজ করতে হবে। টার্ম লিমিটের যে ব্যাপারটা সেটা বিএনপি যে অ্যাকসেপ্ট করেছে, দ্যাটস আ গুড ফার্স্ট স্টেপ। এবং টার্ম লিমিটটা আরেকটা কাজ করে, আপনি যদি হচ্ছে কি ধরেন একজনকে 2বার প্রধানমন্ত্রী হতে দেন, তার মানে হচ্ছে কি 3য়বার যে আপনার দলের কিন্তু প্রধানমন্ত্রী এবং দলের প্রধান 2জন হতে বাধ্য। কারণ যেহেতু থার্ড ব্যক্তি থার্ড টার্মে এসে আরেকজন প্রধানমন্ত্রী হচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে হয় ওই লোককেই দলের প্রধান বানাতে হবে, অথবা এক্সিস্টিং যে দলের প্রধান উনি কিন্তু আর প্রধানমন্ত্রী হতে পারছেন না। এক অর্থে ওইটাও যে আমরা বলি না যে একই ব্যক্তি এই 3টা পজিশন নিতে পারবে না, থার্ড টার্মে যেয়ে কিন্তু সেটার একটা অপরচুনিটি তৈরি হয়ে যাচ্ছে। সো দোজ আর গুড স্টেপ। এই জিনিসপত্রগুলো বিএনপি করেছে, সেটা অ্যাকনলেজ করতে হবে। কিন্তু আরও যে জায়গাগুলো, যেটা আমি বললাম যে আপার হাউসের পিআরের যে জায়গাটা, তারপরে কনস্টিটিউশনাল পজিশনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট, বিএনপি যেটাকে বারবার দাবি করছে যেটা এক্সিকিউটিভের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, এই জায়গাগুলোতে বিএনপির একটা সার্টেন স্টাবর্ননেস ছিল, যে স্টাবর্ননেসটাকে শেষ পর্যন্ত কনসেনসাস কমিশন ওভারকাম করতে ডক্টর আসিফ পারেনি। মাহমুদ শাহান, সেখানে আবার প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি নিজেদের স্বার্থের হিসেব নিকেশটাই করছে? রাষ্ট্র কিংবা গণতন্ত্রের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু? প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে আলোচনায় আমরা ছিলাম, এই যে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের সমীকরণ নিয়ে ব্যস্ত, তাহলে রাষ্ট্র কিংবা গণতন্ত্রের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু? ধন্যবাদ। এইখানে যে ব্যাপারটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ, যে বর্তমান বাস্তবতা যদি দিকে তাকান, এখানে দুইটা ব্যাপার। একটা যে রাজনৈতিক দলগুলোর এই রেশনাল অ্যাক্টর হিসেবে নিজের ইন্টারেস্ট পার্সু করাটা এটা খুব অস্বাভাবিক ব্যাপার না।
এটা হচ্ছে কি পৃথিবীর প্রত্যেক দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলই করে। কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে মজার ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলো তাদের ইন্টারেস্ট পার্সু করছে, এইখানে একটা সংজ্ঞায়নের ব্যাপার আছে। যেমন রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করছে তার উপরে অনেক অর্থে ডিপেন্ড করছে যে গণতন্ত্রকে এক একভাবে সংজ্ঞায়ন যে রাজনৈতিক দলের জন্য লাভজনক হচ্ছে সেইভাবে করছে। যেমন ফর ইনস্ট্যান্স আপনি গণতন্ত্রের সংজ্ঞায়নটা কি করবেন, যে গণতন্ত্র মানে হচ্ছে নির্বাচনী গণতন্ত্র, যে আপনি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, আপনি হচ্ছে প্রতি 5 বছর একবার হচ্ছে গিয়ে ভোট দিতে পারবেন এবং যে কোনোভাবেই হোক নির্বাচনটার ফেয়ারনেসটা আপনি এনশিওর করবেন। তাহলে গণতন্ত্রের একটা খুব লিমিটেড একটা ডেফিনেশন আমরা পাচ্ছি। এইটা নির্বাচন গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট আপনি যদি নির্বাচন ইজ ইকুয়াল টু গণতন্ত্র এইভাবে দেখেন সেটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। তো আপনি দেখবেন যে একটা রাজনৈতিক দল এভাবেই গণতন্ত্রের সংজ্ঞায়নটা করছে। আপনি যদি আরেকটা রাজনৈতিক দলের দিকে তাকান, সেই রাজনৈতিক দল যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে গণতন্ত্র মানে জনগণের যদি হচ্ছে কি অধিকারের প্রশ্ন হয়, সেটা আসলে জনগণ তার অধিকার মাত্র একদিন 5 বছর এক্সারসাইজ করবে, এবং যদি এমন কোনো একটা অপরচুনিটি থাকে যে অপরচুনিটির মধ্যে রাষ্ট্রযন্ত্র বা একটি রাজনৈতিক দল বা নির্বাহী বিভাগ বা একজন ব্যক্তি এত ক্ষমতাশালী হয়ে ওঠেন যে ওই 5 বছর তিনি যা চাইবেন তাই হবে, সেই 5 বছর তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইবেন তাই হবে, সেই 5 বছর রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধী দলের কোনো ধরনের অংশগ্রহণ থাকবে না, জনগণের কোনো ধরনের পার্টিসিপেশন অংশগ্রহণ থাকবে না, সেই দলটি যেভাবে চাইবে সেভাবেই হবে এবং তার কার্যক্রমের উপর কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না। এইটা গণতন্ত্র হতে পারে না। আরেকটা দল গণতন্ত্রকে ডিফাইন করছে যে এইখানে আপনার ক্ষমতার একটা ভারসাম্যর ব্যাপার আছে, এইখানে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ এত ক্ষমতাশালী হয়ে যাবে না যে তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এই সিস্টেম থাকবে না, এটা হতে পারে না। এবং সেই জবাবদিহিতা শুধুমাত্র আমি 5 বছর পর পর এক্সারসাইজ করবো, এই 5 বছরের মাঝে তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে রাখা যাবে না, এইটা হতে পারে না। তাহলে আমার কি লাগবে? আমার গণতান্ত্রিক প্রতিষ্ঠান লাগবে, আমার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে এস্টাবলিশ করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভ যদি হচ্ছে গিয়ে সর্বেসর্বা হয়ে জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেইটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা যেন তার থাকে, সেটা প্রমোট করবে। আমার প্রতিষ্ঠান যেন হচ্ছে গিয়ে গণতন্ত্রকে আমরা যেভাবে ডিফাইন করি যে আপনি যখন নীতি বা কোনো একটা কিছু তৈরি করবেন সেখানে আপনি একটা নেগোসিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে বাকি রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণের একটা অপরচুনিটি থাকবে। এইভাবে গণতন্ত্রের যে সংজ্ঞায়ন, আরেকটা রাজনৈতিক দল গণতন্ত্রের সেই সংজ্ঞায়নের উপর নির্ভর করছে। এখন এক অর্থে আপনি বলতে পারেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল, এটাকে আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন, যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার যে ইন্টারেস্ট সেই অনুযায়ী গণতন্ত্রকে সংজ্ঞায়ন করছে। কেন একটা রাজনৈতিক দল গণতন্ত্রকে শুধু নির্বাচনী গণতন্ত্র হিসেবে সংজ্ঞায়ন করছে? কারণ সে জানে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত আমার পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব, তত দ্রুত হচ্ছে গিয়ে আমি এক্সারসাইজ করতে পারবো। আরেকটা রাজনৈতিক দল কেন হচ্ছে গিয়ে গণতন্ত্রকে এইভাবে সংজ্ঞায়িত করছে? কারণ সে জানে যে আমি ক্ষমতায় যেতে পারবো না, এক্সিকিউটিভকে যদি কন্ট্রোলে রাখতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই নিয়ন্ত্রণটা বজায় রাখতে হবে, এবং সেই প্রতিষ্ঠানগুলো এস্টাবলিশ করার জন্য যদি কিছু সময় লাগে সেই সময়টা আমাকে দল গোছানোর জন্য কাজ করবে। সো এই অর্থে দুটো রাজনৈতিক দলই হচ্ছে গিয়ে তাদের নিজস্ব ইন্টারেস্টে কাজ করতেছে। আবার একই সাথে এই দুটো রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য কাজ করছে, কিন্তু গণতন্ত্র বলতে তারা কি বুঝছেন এই সংজ্ঞায়নে যখন যাচ্ছেন তখন আপনি দেখছেন যে দুটো রাজনৈতিক দল গণতন্ত্রকে দুইভাবে ডিফাইন করছে। একটা রাজনৈতিক দলের জন্য গণতন্ত্র মানে হচ্ছে একদিনের জনগণের শাসন, জনগণের ইচ্ছার বাস্তবায়ন। আরেকটা রাজনৈতিক দলের কাছে হচ্ছে গিয়ে গণতন্ত্র মানে হচ্ছে পুরো বছরটা ধরেই, পুরো 5 বছর ধরেই সেইভাবে হচ্ছে। এবং এইখানেই হচ্ছে গিয়ে আপনি কোনো নেগোসিয়েশন দেখতে পাচ্ছেন না, কনসেনসাস বিল্ডিং প্রসেস। আপনি দেখবেন যে আমরা যে এই যে মেকানিজমগুলোর কনসেনসাসের কথা বলছি, এই যে প্রিন্সিপালের যে জায়গাটা, যে গণতন্ত্র বলতে আমরা আসলে কি বুঝছি, এই কনসেনসাসে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারিনি। আপনি যেই জায়গায় ওই নোট অফ ডিসেন্টের কথা বললাম, বা হচ্ছে গিয়ে এই যে এখন দুইটা রাজনৈতিক দল বা দুইটা রাজনৈতিক শক্তি তার মতো করে আন্দোলনে যাচ্ছে, এই যে বেসিক প্রিন্সিপালের যে জায়গাটা, যে আমরা গণতন্ত্র বলতে আসলে কি বুঝবো ধারণ করার যে ব্যাপারটা, সেই জায়গাটাতে আমরা এখনো হচ্ছে গিয়ে কোনো ধরনের নেগোসিয়েটেড কোনো সেটেলমেন্টে আমরা পৌঁছাতে পারিনি। সেখানে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার ঘাটতি দেখেন কি? অবশ্যই, মানে যেটা আমি বললাম যে তারা যে এই যে পার্টিকুলার দুইটা ডেফিনেশনের কোনোটাই কিন্তু ভুল না,
কিন্তু আপনি কোন ডেফিনেশনটা বেছে নিচ্ছেন সেটা কিন্তু ডিপেন্ড করছে হচ্ছে আপনার ইন্টারেস্টের উপরে। ইটস নট দ্যাট হচ্ছে গিয়ে দেশের স্বার্থে আমার এই মুহূর্তে এই ধরনের গণতন্ত্র লাগবে, সেই চিন্তা থেকে কোনো রাজনৈতিক দল করছে কিনা সেই প্রশ্নটা আসলে থেকেই। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। সাইদ খান, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সচিব। আমরা একটা ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছি। ত্রয়োদশ নির্বাচনে নির্বাচন কমিশনের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? জি ধন্যবাদ। আমি একটু শাহান ভাইয়ের আলোচনা একটু রেস্ট আনতে চাই। সেটি শাহান ভাই অত্যন্ত একেবারে যৌক্তিক এবং টু দি পয়েন্টে একটি কথা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করে, দেশের কথা তারা ভাবে কিনা। তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আসলে দেশের কথা যে যার সুবিধা মতো ভাবছে, দেশটাকে কে কার সুবিধা মতো পাবে সেটি ভাবছে। এই জায়গাটিতে আমি একেবারে সহমত পোষণ করে আমি আরেকটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে দেখেন, আপনার এখন আমরা একটা ট্রানজিশনাল টাইম পার করছি। এই টাইমের মধ্যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির নাম অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার অনেক কিছু চাইলেই করতে পারবে না, চাইলেই সব কিছু সংস্কার করে ফেলতে পারবে না। আমরা কি গত এক বছরে সেটি দেখেছি? পেরেছে সরকার, তবে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল না। রাজনৈতিক দলগুলো এই এজেন্ডাগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলীয় ইশতেহারে ঘোষণা করতে পারে, তুলে ধরতে পারে যে আমরা যদি ক্ষমতায়িত হই বা আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে পরবর্তী বাংলাদেশ আমরা এভাবে দেখব। এখন যতই সংস্কার করা হোক এগুলো তো এই নির্বাচনে অ্যাপ্লাই করা যাচ্ছে না। ইনফ্যাক্ট নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বর্তমান সংবিধানের আলোকেই হবে। সো দ্যাট আমি মনে করি রাজনৈতিক দলগুলো সেগুলো ইশতেহার আকারে প্রকাশ করতে পারে। আর আপনি যেটি প্রশ্ন করলেন যে রোডম্যাপ, প্রশ্নটি আবার একটু করলে আমার জন্য। যেমনটি বলা হয়েছে যে আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, এমনটি বলেছে ইসি সচিব। আমি নির্বাচনের চ্যালেঞ্জগুলো জানতে চাই। চ্যালেঞ্জ তো নির্বাচনটাই একটা বড় চ্যালেঞ্জ। এখানে মনে করেন 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের মাথা পালিয়েছে, লেজ তো রয়েই গেছে। আপনি দেখেন না, গত এক বছরে আনসার রূপে ফিরেছে, কখনো নার্স রূপে ফিরেছে, কখনো মানে পরীক্ষা ছাড়া পাশ করা স্টুডেন্ট হিসেবে ফিরেছে, নানানভাবে ফিরেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা কি আসলে পতিত স্বৈরাচারেরই শুধু ষড়যন্ত্র, অন্য কোনো চ্যালেঞ্জ দেখছেন না? না, অন্য চ্যালেঞ্জ আমি বলছি, তারা তো সেখানে বসে নেই। এবং আপনি দেখেন গত এক বছরে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতারা 5 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে এত ছাত্র সাধারণ জনতাকে মেরেছে, এত রক্ত, এত প্রাণহানি, তারা কি মিনিমাম রিগ্রেট করেছে? তারা কিন্তু সেটিকে এখনো পর্যন্ত ইন্ডোর্স করেনি এবং তারা মিনিমাম কিন্তু সরি হয়নি। তার মানে তারা এখন পর্যন্ত বিশ্বাস করে তাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সুতরাং তারা কিন্তু ফিরবার জন্য নানামুখী চেষ্টা করবেই। এখন দেখেন মসজিদের ইমাম রূপেও তো ফিরতে পারে। এখন এই ফেরার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের কিন্তু একটি উল্লেখযোগ্য সংখ্যা রয়ে গেছে, প্রশাসনের মধ্যে রয়ে গেছে। তাদেরকে ব্যবহার করেও তো এক ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে, সেই জায়গাটিতে চ্যালেঞ্জ রয়েছে। এবং আপনি দেখেন যে সর্বশেষ ব্র্যাক এবং আরেকটি প্রতিষ্ঠান তারা একটি জরিপ প্রকাশ করেছে, সেখানে কিন্তু একটি সংখ্যা বেরিয়ে এসছে, 7% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চান। তার মানে এই 7% মানুষ তো রয়ে গেছেন, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবার এবং যে কোনো কর্মসূচি পালন করবার মতো মানসিকতাও রাখেন এবং সেই রিস্কে যেতেও পারেন। এবং বিআইজির যে জরিপের কথা আপনি বলছিলেন, সেখানে উঠে এসেছে যে 48.5% ভোটার এখনো কাকে ভোট দেবেন সেটা নির্ধারণ করেননি। আমি যে প্রশ্নটি আসলে আপনাকে করেছিলাম যে নির্বাচনের চ্যালেঞ্জগুলো কি দেখেন, আমি যদি একটু সুনির্দিষ্ট করি প্রশ্নটি, সেটি হচ্ছে যে আমরা দেখেছি 14, 18, 24-এর পর পুরো নির্বাচনী কাঠামোর উপর জনগণের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। নির্বাচনে আস্থা ফেরানো নির্বাচন কমিশনের কতটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সামনে, আমি সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে, দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাইদ খান, আপনি নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে বলছিলেন। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেমনটি বলেছেন, একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোড় করছে, এই দলকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা। আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদেরও জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা চলছে। আসলে কেমন কিছু চলছে? না, পায়তারা করার কিছু নেই। ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, যারা অপরাধী, তারা এখনো পালিয়ে আছে বা রাজনীতি থেকে তারা বাইরে আছে। কিন্তু আওয়ামী লীগের দেখেন সাম্প্রতিক বিভিন্ন জরিপে
একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আপনি ধরে নেন অ্যাটলিস্ট 10% ভোটার তো আওয়ামী লীগের আছে বা কর্মী সমর্থক তো আছে, তারা কোথায় যাবে? সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই কর্মী সমর্থকরা তো অবশ্যই চাইবে কোনো না কোনো ফর্মে তারা রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতির পার্ট হতে। সেই জায়গায় জাতীয় পার্টি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই কথাটি একেবারেই উড়িয়ে দেবার সুযোগ একটুও নেই। আপনি দেখেন গতকালকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং আরও একজন নেতার যে সাংগঠনিক কর্মকাণ্ডে যে স্থগিতাদেশ ছিল সেটি কিন্তু প্রত্যাহার হয়ে গেছে এবং জাতীয় পার্টির বেশ কয়েকটি ঘরোয়া প্রোগ্রামে কিন্তু জাতীয় পার্টির সবগুলো অংশ এক্সেপ্ট আন্দালিব রহমান পার্থ সবাই কিন্তু এক টেবিলে বসে তারা সভা সমাবেশ বা মিটিং করেছেন। এখন আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে এবং স্বাভাবিকভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো দলগতভাবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেই জায়গা থেকে আওয়ামী লীগ এটি ভাবতেও পারে যে তাদের 10% বা 20% ভোটার এটিকে ক্যাশ করে তারা নির্দিষ্ট হয়তো 50টি আসন বা 60টি আসনে নির্বাচন করে তারা জয়ী হবে। বিশেষ করে ফরিদপুর অঞ্চলে বেশ কিছু আসন আছে, খুলনা অঞ্চলে বেশ কিছু আসন আছে যেখানে আওয়ামী লীগ এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। আপনি দেখেন যে গোপালগঞ্জে এনসিপি তাদের যে রোড মার্চ ছিল সেই রোড মার্চে গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে তাদের উপরে হামলে পড়েছে সেটি কি বার্তা দেয় না যে আওয়ামী লীগ এখনও মাঠে গোপনে বা যে কোনোভাবে রয়ে গেছে? সেই জায়গাটি থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য আমি উড়িয়ে দেব না এবং একই সঙ্গে এটিকে প্রাসঙ্গিক করে ফেলছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে জামাত, এনসিপি এবং ইসলামিক চরমোনাই পীরের যে রাজনৈতিক দল। যদিও চরমোনাই পীরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, ফ্যাসিবাদকে বিলম্বিত মানে দীর্ঘ করার ক্ষেত্রে ওনার অবদান আছেন। 14-18 নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, অভিযোগ আছে আওয়ামী লীগের পয়সায় তিনি 300 আসনে নির্বাচন করেছেন। এই রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগটি অবশ্যই আওয়ামী লীগ কেন হাতছাড়া করবে? সে তো এখনো পর্যন্ত রিভেঞ্জ নেবার জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছে। এটি একটি বড় চ্যালেঞ্জ, এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিলে অবশ্যই চ্যালেঞ্জ, কারণ আপনি যেসব অঞ্চলে এখনও আওয়ামী লীগের প্রভাব রয়ে গেছে সেই অঞ্চলগুলোতে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন সেটি ফল করতেই পারে এবং আপনি গোপন শত্রু কিন্তু একজনই যথেষ্ট পরিবেশ নষ্ট করবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সাইদ খান। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যদি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে কি আমরা সামনের দিনে আবারও গৃহপালিত বিরোধী দলই দেখব? ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আমরা যেটা শুরুতে যে রাজনৈতিক সংকটের কথা বললাম, সেই রাজনৈতিক সংকট কতখানি থাকবে কি থাকবে না, সেইখানে হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটার উপর হচ্ছে গিয়ে এটা নির্ভর করবে। দেখুন, যে কথাটা একটু আগে বলা হলো, আপনি যে বিআইজিডির সার্ভের সাথে বললেন, আমি নিজে সেই সার্ভের সাথে জড়িত ছিলাম। এখানে একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার যে এইখানে কিন্তু মানুষজনকে আওয়ামী লীগ এই অপশনটা দেওয়া হয়নি। এখানে মানুষকে সরাসরি জিজ্ঞেস করা হচ্ছে আপনি কাকে ভোট দিতে চান, তারা যে রাজনৈতিক দলের নামটা বলেছে সেটা লিখে আনা হয়েছে। তার মানেটা বুঝুন, তার মানেটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাটলিস্ট 7% মানুষ আছে যারা জানে যে আওয়ামী লীগ হয়তো এবার নির্বাচনে পার্টিসিপেট করবে না, যারা খুব সম্ভবত জানে যে তাদের যেই রেজিস্ট্রেশন হচ্ছে সেটা বাতিল হয়েছে, তারপরেও তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কাকে ভোট দিবেন, তারা স্টিল আওয়ামী লীগের নাম বলছে। তার মানে একদম কোর লয়াল 7%। এই যে 48.3% বলেন আনডিসাইডেড, এই আনডিসাইডেডের একটা বড় অংশকে আমরা বলি শাই ভোটার। শাই ভোটার হচ্ছে যে তার পছন্দ সে রিভিল করছে না। এই শাই ভোটারের মধ্যে ইট ইজ ভেরি আনলাইকলি যে এখানে জামাতের খুব বেশি ভোটার থাকার কথা, কারণ বর্তমান বাস্তবতা জামাত ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যার লুকানোর কোনো কিছু নেই। সে হচ্ছে গিয়ে খুব ওপেনলি হচ্ছে গিয়ে তার পছন্দ ডিক্লেয়ার করতে পারে। তাও হয়তো কিছু শাই ভোটার এখানে থাকতে পারে, বা কিছু ভোটার যারা বলে যে হচ্ছে গিয়ে যে আমরা দুই দলকে দেখলাম আরেক দলকে দেখবো, তারা এখানে থাকতে পারে হয়তো। কিন্তু এইখানে একটা অংশ অবশ্যই বিএনপির শাই ভোটার যারা প্রবাবলি দলের কার্যক্রমে গত ইস্যুতে ফ্রাস্ট্রেটেড ফিল করছেন এবং এই কারণে হয়তো রিভিল করতে যাচ্ছেন না। পলিটিক্যাল সায়েন্স আমরা এটাকে বলি স্পাইরাল অফ সাইলেন্স, যে আমি সাইলেন্সে চলে যাচ্ছি কারণ আমার রাজনৈতিক দল এমন কিছু কাজকর্ম করছে যেটা আমি গ্রহণ করতে পারছি না। সো আমি হয়তো পরবর্তীতে এই রাজনৈতিক দলটাকেই ভোট দিব, কিন্তু সামাজিক অবস্থায় আমি একে স্বীকৃতি দিতে পারছি না। এই একই স্পাইরাল অফ সাইলেন্স কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু জনগণের মাঝে কি এখন উত্তম বিকল্প না থাকায় আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে? দেখুন, এইখানে যেটা বললাম যে উত্তম বিকল্পের এখানে কোয়েশ্চেন না। আওয়ামী লীগের তো যেটা কোর ভোটার গ্রুপ, ওই যে 7% যা হয়তো আরো কিছু যেটা এর সাথে ঢুকে আছে,
আপনি তো এই ভোটার গ্রুপটাকে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত তো ডিল করার চেষ্টা করেননি। মানে ডিল করার হচ্ছে আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন বা কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন। আপনি কি এমন কোনো অল্টারনেটিভ আইডিওলজি অফার করেছেন যেটার মাধ্যমে এই রাজনৈতিক দলগুলো এই ভোটারগুলো সমর্থন যারা আছেন তারা শিফট করে এই দিকে যেতে পারেন? মানে ওই যে আমি যেটা বলছি যে যারা শাই ভোটার তাদের অনেকেই তো আওয়ামী লীগের কার্যক্রমে লজ্জিত, তো তারা তো খুঁজছেন একটা কোনো অপশন মেবি যেটা হচ্ছে কি তাদের এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। আপনি বিএনপি কে দেখবেন যে তাদের অনেক বক্তব্যের মাধ্যমে খুব স্পষ্ট বিএনপি এই ভোটার গ্রুপটাকে ধরতে যাচ্ছে, এটাকে হচ্ছে গিয়ে পিক করতে যাচ্ছে। জামাতের সাথে আদর্শিকভাবে তাদের সম্পর্কে যাওয়ার সম্ভাবনা খুব কম, এবং এনসিপির আপনি যদি অ্যাক্টিভিটিস দেখেন এনসিপি খুব ক্লিয়ারলি এই গ্রুপটাকে চাচ্ছেই না। কিন্তু দেখেন এনসিপির সবচেয়ে ভালো অপরচুনিটি ছিল যে এই গ্রুপটাকে হচ্ছে গিয়ে পিক করার, কারণ এই গ্রুপগুলোর যে প্রেসিডেন্টের যে প্রেফারেন্সের জায়গাগুলো, মুক্তিযুদ্ধের কথাই যদি বলি বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলি, এই জায়গাগুলোতে মানে এনসিপির কিন্তু এমন কোনো বয়ান তৈরি করা খুব ডিফিকাল্ট ছিল না যেটা হচ্ছে কি এটাকে এন্ডোর্স করতে পারে। সো আপনি যখন হচ্ছে কি সেই জায়গায় যে আপনি যখন এদেরকে পুরোপুরি ইসে করছেন তখন কিন্তু এই ভোটারগুলো শাই ভোটারের মধ্যে চলে যাচ্ছে। এবং আপনি যে নির্বাচনের নিয়ে কথা বলছিলেন না, এই শাই ভোটারের পার্সেন্টেজ কত, এটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে এই কত পার্সেন্ট মানুষ ভোট দিতে যাচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে বাংলাদেশে 91, 96, 2001, 2008 আপনি যদি নির্বাচন দেখেন 2008-এ প্রায় 86% মানুষ বসে গেছিল। এই চারটা নির্বাচনের মধ্যে সবচেয়ে কম গেছে 1991-তে, সেটা 55-56%-এর মতো। এইবার যদি বাই এনি চান্স সেটার থেকে কমে যায়, যেখানে মানুষ গত 16 বছর হচ্ছে মানুষজন ভোট দিতে পারেনি, তাইলে কিন্তু সেটা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তুলতে পারে, তারপরেও কেন হচ্ছে ভোটের পার্সেন্টেজ কম থাকছে। সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান, ধন্যবাদ জানাচ্ছি সাইদ খান আপনাকেও। দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।